মাইলস্টোন ট্র্যাজেডির পর থেকে আলোচিত নাম ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগর। দুর্ঘটনার পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যম সহ অলিগলিতে চলছে এই নামটি নিয়ে বিতর্ক, আলোচনা এবং সমালোচনা। কেউ কেউ দাবি করেছেন তিনি অদক্ষ বৈমানিক, তার অদক্ষতার কারণেই ঘটেছে এত বড় দুর্ঘটনা। আবার অনেকেই বলেছেন তিনি একজন বীর, শেষ পর্যন্ত চেষ্টা করেছেন বিমানটিকে ফাঁকা কোনো জায়গায় ফেলতে। সেই চেষ্টা করতে গিয়েই নিজের জীবনটা পর্যন্ত বিসর্জন দিতে হয়েছে তাকে। ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির আসলে কি ছিল, হিরো নাকি ভিলেন? তা নিয়ে আজকে আলোচনা করব ঢাকা এক্সপ্রেসের নির্বাহী সম্পাদক সোহেল অটলের সঙ্গে। তো প্রথম প্রশ্ন ভাইয়া, ফ্লাইট লেফটেন্যান্ট তৌকিরকে আপনি কি বলতে চান? এক কথায় হিরো নাকি ভিলেন? ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির কে বীর বা ভিলেন আসলে কোনোটাই আমি বলতে চাই না। একজন সশস্ত্র বাহিনীর কর্মকর্তা বা সশস্ত্র বাহিনীর যে কোনো সদস্যই হোক না কেন, তারা যখন সশস্ত্র বাহিনীতে নাম লেখান তখনই তাদের কিছু শর্ত থাকে এই নাম লেখানোর বিপরীতে। তারা দেশের প্রয়োজনে জীবন বিসর্জন দিবেন, উৎসর্গ করবেন, এগুলো তাদের ডিউটিরই অংশ। তাদের জানাই থাকে যে কোনো প্রয়োজনে, দেশের যে কোনো প্রয়োজনে দরকার হলে তাকে জীবন দিতে হবে, অর্থাৎ এটা তার চাকরিরই একটা অংশ। আলাদা করে তাকে বীর কিংবা ভিলেন কোনোটাই বলার কিছু আছে বলে আমি মনে করি না। ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির যেটা করেছেন, যে একটা প্রশিক্ষণ বিমান ওনার প্রশিক্ষণের জন্য উনি ওড়াচ্ছিলেন ঢাকার উপর দিয়ে, বিমানে যান্ত্রিক ত্রুটি যখন দেখা দিল উনি তখন সেটাকে চেষ্টা করেছেন কোনো একটা ফাঁকা জায়গায় ল্যান্ড করার জন্য বা ফেলানোর জন্য। এটাই ওনার ডিউটি ছিল, এটাই ওনাকে বলা ছিল, ওনার প্রশিক্ষণের অংশ ছিল যে এই সময়ে যদি কখনো কোনো দুর্ঘটনার সম্মুখীন তাকে হতে হয় তাহলে বিমানটাকে সবার আগে একটা ফাঁকা জায়গায় ফেলাতে হবে। এটাই তার মানে জবের অংশ। সো হি ডিড হিজ জব, সেটাই চেষ্টা করেছেন শেষ মুহূর্তে, এবং উনি পারেন নাই, আনফর্চুনেটলি নিজের জীবনও বাঁচাতে পারেন নাই। তারপরে একটা বড় দুর্ঘটনা ঘটিয়ে ফেলেছেন বা ঘটে গেছে, ঠিক আছে। আবার তাকে যে ইজেক্ট করে বের হয়ে আসতে হবে বিমান থেকে, এটাও কিন্তু তার জবের অংশ। এমন না যে সে স্বার্থপরের মতো কাজ করেছে ইজেক্ট করতে গিয়ে, এটাও তার জবেরই অংশ। যে প্রথমত উনি ফাঁকা জায়গায় বিমানটা ফেলানোর চেষ্টা করবেন, দ্বিতীয়ত তিনি তার নিজের জীবনও রক্ষা করবেন, বের হয়ে আসবেন বিমান থেকে। সো দুটোই কিন্তু তার জবের অংশ, এবং উনি সম্ভবত দুটোই চেষ্টা করেছেন। আনফর্চুনেটলি কোনোটাই পারেন নাই। এখন যদি পারতেন ফাঁকা জায়গায় ফেলে দিতে, তাহলে আর কোনো প্রশ্ন থাকতো না, সবাই বীর বলতো। বাট আসলে ব্যাপারটা কোনোটাই না, উনি বীরও না, উনি ভিলেনও না, উনি ওনার জবটাই জাস্ট করে গেছেন বা করার চেষ্টা করেছেন ঠিকঠাক মতো। এই ধরনের বড় ঘটনার ক্ষেত্রে বা ট্রাজিক ইভেন্টের ক্ষেত্রে আমরা সবসময় দেখি যে আমাদের মধ্যে এক ধরনের হিরো খোঁজা এবং ভিলেন খোঁজা, এই ধরনের একটা প্রবণতা থাকে। তো বাঙালির এই ধরনের যে কোনো একটা ইস্যুতে এই যে হিরো এবং ভিলেন খোঁজার যে প্রবণতা, এই মনস্তত্ত্বকে আপনি কিভাবে বিশ্লেষণ করতে চান? এইটা একটা খুবই গুরুত্বপূর্ণ প্রসঙ্গ এই কারণে, এ ধরনের ঘটনা ঘটলে প্রায়ই আমাদের সমাজ থেকে একটা অংশ বা পুরো অংশটাই ভিলেন এবং হিরো খোঁজার একটা চেষ্টা করে। আসলে এই মনস্তত্ত্বকে ব্যাখ্যা করা যায় মনোবিজ্ঞান, সমাজবিজ্ঞান এবং গণমাধ্যম চর্চার চোখ দিয়ে যদি আমরা ব্যাখ্যা করি, তাহলে একদম প্রধানত 4টা পয়েন্ট নিয়ে আমরা কথা বলতে পারি। হ্যাঁ, শুরুতে হচ্ছে মানুষের মস্তিষ্কের জটিলতা সহ্য করতে না পারার যে অক্ষমতা, সেটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। মানুষের মস্তিষ্ক চাই কি সহজ একটা স্ক্রিপ্ট বা সহজ একটা ব্যাখ্যা। কোনো ঘটনা ঘটে গেছে, খুব দ্রুত একটা সহজ গল্প পছন্দ করে, সহজ একটা ব্যাখ্যা পছন্দ করে। সঙ্গত কারণেই কোনো একটা নায়ক বের করার চেষ্টা করে, কোনো একটা ভিলেন বের করার চেষ্টা করে, মানে একটা রেজাল্ট বের করার চেষ্টা করে খুব দ্রুত। অর্থাৎ জটিলতা পছন্দ করে না মানুষের মস্তিষ্ক, এটা একটা কারণ। সেকেন্ড কারণ হচ্ছে ন্যারেটিভ থিঙ্কিং, অর্থাৎ মানুষ গল্পভিত্তিক বিচার করতে পছন্দ করে। কোনো একটা ঘটনা ঘটে গেলে সেটা একটা গল্প দাঁড় করায়, এই ঘটনার শুরু থেকে শেষ পর্যন্ত একটা গল্প হিসেবে সেটাকে দাঁড় করায়, এবং ওই গল্পভিত্তিক যখন বিচার করে, তখন গল্পভিত্তিক বিচার করতে গেলেও নায়ক লাগে, ভিলেন লাগে। তো নায়ক এবং ভিলেন বের করে ফেলে। তো যেহেতু অনেক মানুষ, তাই না, এক মানুষ এক এক রকম করে ভাবে, তো একই মানুষ কারো কাছে নায়ক হয়ে যায়, একই মানুষ কারো কাছে ভিলেনও হয়ে যায়। তৃতীয়ত হচ্ছে যে গণমাধ্যমের ভূমিকা। হ্যাঁ, গণমাধ্যমের ভূমিকা, মিডিয়া ফ্রেমিং ব্যাপারটা এটা খুব ইম্পর্টেন্ট আমাদের জন্য, এই কারণে যে
কোথাও কোনো ঘটনা ঘটলে, বিশেষ করে মাইলস্টোন ট্র্যাজেডির মতো দুর্ঘটনা ঘটলে কী হয়, গণমাধ্যম খুব দ্রুততার সঙ্গে সংবাদ পরিবেশন করতে গিয়ে ঘটনার বিশ্লেষণ করার আসলে সময় পায় না। কারণ গণমাধ্যমের দায়িত্ব হচ্ছে দ্রুত খবর পৌঁছানো এবং যত দ্রুত সম্ভব সেই খবরের একটা পর্যালোচনা উপস্থাপন করা। তো সেই দ্রুত খবর পৌঁছানো এবং পর্যালোচনা করতে গিয়ে তারা যেটা করে, স্পটলাইট ফ্রেম ব্যবহার করে। স্পটলাইট ফ্রেম ব্যবহার করতে গিয়ে তারা খুব দ্রুত একটা সিদ্ধান্ত দিয়ে ফেলে। একটা জনমত তৈরির পেছনে এই সিদ্ধান্তগুলো বা স্পটলাইট ফ্রেমটা খুব কাজে লাগে। মানুষ গণমাধ্যম দেখে মানুষের জনমত তৈরি হয়, তখন মানুষ সিদ্ধান্ত নিয়ে ফেলে যে ইনি ভিলেন বা ইনি নায়ক, এরকম কিছু হয়। আর সবার শেষে আছে যেটা, সে সামাজিক শুদ্ধতাবাদ। আধুনিক সমাজে কি হয়, কোনো ঘটনা ঘটলে মানুষ ভালো এবং মন্দের বিচারটা খুব দ্রুত করে ফেলতে চায়। এরকম একটা দুর্ঘটনায় যখন কেউ মারা যায়, তুমি দেখবা যে কোনো কোনো মহল থেকে প্রশ্ন উঠে যায় যে উনি কি ভালো লোক ছিলেন। মারা যাওয়াটা তখন আর ইম্পর্টেন্ট থাকে না, হুট করে প্রশ্নটা উঠে যায় উনি কি ভালো লোক ছিলেন। কিংবা এই দুর্ঘটনার ভিতর থেকে যদি কেউ বেঁচে ফেরেন, তাহলেও প্রশ্ন ওঠে উনি কি দায়ী নাকি, বেঁচে ফিরলে উনি কি দায়ী নাকি। এই যে চারটা ব্যাপার এখানে, হ্যাঁ, মানুষের মস্তিষ্কের যে জটিলতা সহ্য করতে না পারার প্রবণতা, কগনিটিভ সিম্পলিসিটি যেটাকে বলা হয়, ন্যারেটিভ থিঙ্কিং, তারপরে আমাদের গণমাধ্যমের যে মিডিয়া ফ্রেমিং, হ্যাঁ, এবং সামাজিক শুদ্ধতাবাদ, এই চারটা বিষয়ের কারণেই আসলে সমাজ নায়ক এবং ভিলেন খুঁজতে বের হয়। এটা খুব স্বাভাবিক প্রবণতাই। ধন্যবাদ। এই যে ন্যারেটিভ এবং কাউন্টার ন্যারেটিভ সেট করার কথাটা যে বললেন, আমরা অনেক সময় দেখি যে যাকেই হয়তো বা আগের দিন হিরো বানানো হয়েছে, পরের দিন সেই একই ব্যক্তিকে ভিলেন বানানো হলো। এর পেছনে কি কোনো রাজনৈতিক অভিপ্রায় বা দূরভিসন্ধি দেখতে পান কিনা? থাকতে পারে রাজনৈতিক উদ্দেশ্য বা অসৎ উদ্দেশ্যে কোনো একটা ঘটনার হিরো কিংবা ভিলেন বানানোর চেষ্টা আমাদের দেশে আমরা আগেও দেখেছি, তাই না? আমাদের দেশে আমরা ইনফ্যাক্ট মানে ইন্টারন্যাশনাল পলিটিক্সেও এই ব্যাপারটা আছে। আমরা ওসামা বিন লাদেনের কথা জানি। ওসামা বিন লাদেনকে একসময় প্রমোট করেছিল যুক্তরাষ্ট্র, তারা নায়ক বানানোর চেষ্টা করছিল তাকে। তারাই একসময় যে ওসামা বিন লাদেনকে ভিলেনের তকমা দিয়ে দিল, তাই না? এবং তাকে খুঁজে বের করে হত্যাও করলো। বাংলাদেশে আমরা জজ মিয়া নাটক দেখেছি গত বিএনপির শাসন আমলে। জজ মিয়াকে হুট করে ভিলেন বানানো ধরে এনে, এটা রাজনৈতিক উদ্দেশ্যে বানানো হয়েছিল তাকে, তাই না? সো ভিলেন এবং নায়ক বানানোর গল্প রাজনৈতিক উদ্দেশ্য ব্যবহৃত হওয়ার প্রবণতা আছে বা ইতিহাস আছে। সো যে কোনো ক্ষেত্রেই সেটা হতে পারে, যে কোনো জায়গাতেই, যে কোনো ক্ষেত্রেই, যে কোনো ঘটনা দুর্ঘটনার থেকেই ভিলেন এবং নায়ক বের করার যে প্রবণতা সমাজের, সেটা রাজনৈতিক উদ্দেশ্যে বা অসৎ উদ্দেশ্যে ব্যবহৃত হতে পারে। ধন্যবাদ। ফ্লাইট লেফটেন্যান্ট তৌকিরের যে দাফন কার্যক্রম আমরা দেখলাম, তো সামরিক বাহিনীর তো আসলে এক ধরনের ফিউনারেল কার্যক্রম থাকেই, তাদেরকে রাষ্ট্রীয় মর্যাদার সহিত যথাযথ সম্মান দিয়েই দাফন করা হয়। কিন্তু একই প্রসঙ্গে যদি আমরা দেখি যে মাইলস্টোন কলেজের এই মর্মান্তিক দুর্ঘটনায় মাইলস্টোনের শিক্ষিকা যে মাহরিন ম্যাম ছিলেন, ওনার ভূমিকাও তো উদাহরণ সৃষ্টিকারী ছিল। তো ওনাকে কি রাষ্ট্র আসলে এই তৌকিরের সমপরিমাণ মর্যাদা দিয়ে কিংবা রাষ্ট্রীয় যথাযথ সম্মান প্রদর্শন করে কি দাফন কার্যক্রমটা করতে পারতো না? এক্ষেত্রে কি আপনি সরকারের সিদ্ধান্তহীনতা বা কোনো গাফিলতি দেখছেন কিনা? ভালো একটা প্রশ্ন তুলছো। প্রথমত কি, আমাদের ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির, উনি সশস্ত্র বাহিনীর কর্মকর্তা ছিলেন, বিমান বাহিনীর কর্মকর্তা ছিলেন। সশস্ত্র বাহিনীর একটা নিয়মই আছে, নিয়মটা ওই সার্ভিস রিলেটেড ক্যাজুয়ালিটি, এই প্রোটোকলটা তারা পান। অর্থাৎ ডিউটিরত অবস্থায় যদি কেউ মারা যান, তাহলে তাকে সামরিক প্রোটোকল দেওয়া হবে। সামরিক প্রোটোকল, সশস্ত্র বাহিনীর যে মর্যাদার সাথে দাফন করা, অনেক সময় বীরের মর্যাদা দেওয়া, অনেক সময় সেটা সিম্বলিক হিরোইজম হয়, বাট এটা সামরিক বাহিনীর নীতির মধ্যেই আছে। এই সার্ভিস রিলেটেড ক্যাজুয়ালিটি বা লাইন অফ ডিউটি ডেথ প্রোটোকল যেটাকে বলা হয়, মারা গেলে শহীদ, বেঁচে থাকলে বীর, এগুলো সামরিক মর্যাদা তাদেরকে দেওয়া হয়। সো ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির যেটা পেয়েছেন সেটা সামরিক বাহিনীর রীতি অনুযায়ী পেয়েছেন, এখানে কোনো ভুল নেই। এটা এর আগে যারা বিমান দুর্ঘটনায় মারা গেছেন ক্যাপ্টেন, তারাও পেয়েছেন, উনি পেয়েছেন, হয়তো ভবিষ্যতেও সবাই পাবে। এখন কোশ্চেন হইল যে বীর কি শুধু সামরিক বাহিনী থেকেই হয় কি না? বীর তো বেসামরিক বাহিনী থেকেও হতে পারে। এই যে মাহরিন ম্যাডাম যিনি নিজের জীবনটাকে একেবারে উৎসর্গ করেছেন এক প্রকার, উনি জানতেন যে উনি মানে
প্রচণ্ড রিস্কের মধ্যে আছেন, তবুও উনি বাচ্চাদের জন্য সর্বোচ্চ চেষ্টা করেছেন এবং শেষ পর্যন্ত উনি মারা গিয়েছেন। বেসামরিক নাগরিক হলেও তাকে আমাদের উচিত ছিল, আমাদের রাষ্ট্রের উচিত ছিল তাকে মর্যাদার সঙ্গে দাফন করা, তাকে একটা প্রোটোকল দেওয়া। এটা শুধুমাত্র তার যে স্বীকৃতি, একটা এই বীরের মতো কাজ করার স্বীকৃতি শুধু সেটাই হতো তা না, একটা মেসেজও থাকতো এই জাতির কাছে যে এই হিরোইক কাজ করতে পারলে বা করলে, নিজের জীবন উৎসর্গ করলে তার জন্য রাষ্ট্রের পক্ষ থেকে পুরস্কারের ব্যবস্থা থাকবে বা থাকা উচিত। এই জায়গাটাতে এই নৈতিক বোধ রাষ্ট্রের বোধহয় থাকা উচিত ছিল। আনফর্চুনেটলি রাষ্ট্র এখন পর্যন্ত কিছুই করতে পারে নাই তার জন্য। তবে আমি মনে করি না যে সুযোগ শেষ হয়ে গেছে। অনেক ধরনের রাষ্ট্রের হাতে অনেক ধরনের সুযোগ থাকে, মরণোত্তর অনেক পদক দেওয়া হয় আমাদের দেশে, আমরা জানি। তো মাহারিন ম্যাডাম সহ যারাই এই মাইলস্টোন দুর্ঘটনায় নিজের জীবনকে উৎসর্গ করেছেন বাচ্চাদের বাঁচাতে গিয়ে বা যেভাবেই হোক, তাদেরকে রাষ্ট্র যথাযথ মর্যাদা দিবে বলে আমি আশা করি। জি, ধন্যবাদ। প্রাসঙ্গিক আরেকটা প্রশ্ন করতে চাই যে মাইলস্টোন দুর্ঘটনার পর যথারীতি আমাদের ঢাকা এক্সপ্রেসের রিপোর্টাররা ঘটনাস্থলে গিয়েছে এবং সেসব ফুটেজ থেকে আসলে আমরা দেখতে পাই যে ঘটনাস্থল দেখতে দেশের বিভিন্ন অঞ্চল থেকে মানুষ আসছে এবং তারা মানে উৎসুক দৃষ্টিতে ঘটনাস্থল দেখছেন। এটা তো একটা দুর্ঘটনা, কিন্তু আমরা অনেক সময় দেখতে পাই যে রাস্তায় যদি কোনো উচ্ছেদ অভিযানও চলে কিংবা কোনো অবৈধ স্থাপনা ভাঙা হয়, সেখানেও আমরা দেখতে পাই যে মানুষের গোল হয়ে যায়, তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে দৃশ্যটা উপভোগ করে। এই যে আমাদের এই যে দেখার প্রবণতা, উৎসুক জনতার যে এই বিষয়টা, এই মনস্তত্ত্বটা আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? এটার পাশাপাশি যদি সাধারণ মানুষের পাশাপাশি যদি আমি রাজনৈতিক দিক থেকেও বলি যে দুর্ঘটনার দিনে আমরা বিভিন্ন খবরাখবর এবং ফুটেজে দেখতে পাই যে রাজনৈতিক দলের বড় বড় নেতারা হাসপাতালে ভিড় করছেন এবং তাদের সাথে বিরাট নেতাকর্মীর একটা বহর যাচ্ছে এবং হাসপাতালে আসলে একটা বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হচ্ছে, যেখানে বার্ন ইউনিট প্রতিটা হাসপাতালের খুবই সেন্সিটিভ জায়গা। তো এই যাবতীয় বিষয়টাকে কিভাবে ব্যাখ্যা বিশ্লেষণ করতে চান? আসলে আমাদের দেশের পাবলিকের কৌতূহলের শেষ নেই। রাজনৈতিক ব্যাপারটা তো এটা বোঝাই যায় যে রাজনৈতিক নেতারা এ ধরনের স্পটে যান হচ্ছে তাদের ভোট ব্যাংক বানানোর জন্য। এটা উদ্দেশ্য পরিষ্কার, বোঝাই যায়। কিন্তু সাধারণ মানুষের কৌতূহলের মানে অদম্য কৌতূহল, আমরা আমাদের ঢাকা এক্সপ্রেসেই দেখলাম গতকাল একটা ভিডিও পাবলিশড হয়েছে, সৌদি আরব থেকে একজন টিকিট কেটে চলে এসেছেন এই দুর্ঘটনাস্থল দেখার জন্য। আচ্ছা, এছাড়া কি হয়েছে, সে নোয়াখালী থেকে, চাঁদপুর থেকে, কিশোরগঞ্জ থেকে, জয়পুর, সম্ভবত জয়পুরহাট থেকে চলে এসেছেন, নারীরা চলে এসেছেন, এক দিনমজুর এসেছেন কিশোরগঞ্জ থেকে, এসেছেন তার হাজিরা কামাই করে, নিজের চোখে একটু দেখবে বলে। আরেকজন বলতেছে তার টিভিতে দেখে পোষাচ্ছে না, সে একটু নিজের চোখে দেখবে। এই যে কৌতূহল, এই কৌতূহলের আসলে কোনো যুক্তিসঙ্গত কারণ নেই। এটার যুক্তিসঙ্গত কারণ আমি খুঁজে পাই না। একটাই কারণ হতে পারে, সেটা হচ্ছে যে আমরা জাতিগতভাবেই খুব কৌতূহলী। যদি আমি সৈয়দ অলিউল্লাহর বিখ্যাত উপন্যাস লাল সালুর উদাহরণ দিই, যে ওই মজিদ একটা লাল কাপড় দিয়ে একটা পুরনো কবর ঢেকে দেওয়ার পর সেখানে উৎসুক জনতার ভিড় হয়ে গেল, মাজার হয়ে গেল, ভক্তি করতে শুরু করলো, মানুষ বাছবিচার করে না। তো লাল সালু, অলিউল্লাহ লাল সালুর বিষয়টা আমাদের ওই কুসংস্কারকে সামনে আনার চেষ্টা করেছিলেন, আমাদের অশিক্ষাকে সামনে আনার চেষ্টা করেছিলেন। তো এই আধুনিক যুগে এসেও মানুষের ওই লাল সালুর মতো মানে উৎসুক জনতা, ওই যেটা বললে তুমি, যে একটা গর্ত খুঁড়লেও, এটা তো একটা বিরাট দুর্ঘটনা। একটা গর্ত যদি খোঁড়া হয় কোনো প্রয়োজনে, কেউ খুঁড়তেছে একটা বড় গর্ত, সেখানেও মানুষ ভিড় করে দেখতে চেষ্টা করে গর্তটা কীভাবে খোঁড়া হচ্ছে, কেন খোঁড়া হচ্ছে ইত্যাদি। তো এই উৎসুক জনতা, এটা মনে হয় যে আমরা জাতিগতভাবেই এই আমাদের মধ্যে এই উৎসুক্য আছে, হ্যাঁ, যে কোনো কিছু ঘটলে আমরা সেটা নিজের চোখে দেখার জন্য সেখানে হাজির হই। এটা একটা বড় ব্যাপার। আর আরেকটা ব্যাপার যদি আমরা এর সঙ্গে যোগ করি, সেটা এটা হতে পারে যে বিমান দুর্ঘটনার মতো একটা বড় দুর্ঘটনা আমাদের দেশে তো খুব বেশি বিমান ওড়েও না, দুর্ঘটনাও খুব বেশি হয় না, তুলনামূলক কম হয়। বিশ্বের অন্যান্য দেশে যেসব দেশে অনেক বেশি বিমান ওড়ে, সেসব দেশে অনেক বেশি দুর্ঘটনা হয়। সেটা সম্পর্কে আসলেই মানুষ জানে না। একটা বিমান কাছ থেকে দেখার সৌভাগ্য অনেক মানুষের হয় না, আমাদের দেশের মানুষের, গরিব মানুষ
হয়তো এটাও মনের ভিতর থেকে একটা থাকে যে দেখি বিমানটা কেমন, পড়লে কেমন লাগে দেখে আসি, বা বিমান দেখতে কেমন, তারা হয়তো ভাবছে বিমানটা ওখানে পড়ে আছে, বিমান দেখতে কেমন সেটা দেখে আসি। খুব সরল উৎসুকও হইতে পারে এটা, তবে এটা আমার কাছে মনে হয় যে এটা এবারের যেটা হয়েছে মাইলস্টোনে খুব বাড়াবাড়ি রকমের হয়ে গেছে। এখানে আমাদের রিপোর্টাররা পর্যন্ত 3 দিন ধরে কোনো লাইভ করতে পারছেন না, কারণ মোবাইল নেটওয়ার্ক পাওয়া যাচ্ছে না। এত মানুষ এখানে, উৎসুক মানুষ এসে ভিড় করছেন যে মোবাইল নেটওয়ার্ক পাওয়া যাচ্ছে না। মানুষ যদি সচেতন হন, বোঝেন যে তারা না গেলেই সুবিধা, এ ধরনের দুর্ঘটনা হলে সাধারণ মানুষ যত ভিড় করবে ততই সুবিধা, উদ্ধার কর্মীদের সুবিধা, মিডিয়া কর্মীদের সুবিধা, বা সবার জন্যই সুবিধা, এটা ততই ভালো হয়। ধন্যবাদ। শেষমেশ অবশ্যই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করতে চাই, যেটা আসলে সাধারণ মানুষের জানাটা খুব প্রয়োজন। যে আমরা দেখতে পেলাম যে মাইলস্টোন দুর্ঘটনার পরপরই আসল ফুটেজ কিংবা ছবি বের হওয়ার আগেই এআই দিয়ে তৈরি অসংখ্য ছবি বের হয়েছে, এবং আমি গতকালকে দেখলাম যে শিক্ষিকা মারা গেলেন ছাত্রদের বাঁচাতে গিয়ে, মাহারিন ম্যাম, ওনার কথোপকথনেরও একটি এআই ভিডিও প্রচুর পরিমাণে ভাইরাল হয়েছে। এখন আমরা যারা শহুরে জনগণ বা শিক্ষিত জনগোষ্ঠী তারা বুঝতে পারলেও কিন্তু সাধারণ মানুষ এই বিষয়টা সম্পর্কে অত একটা জ্ঞাতার্থ না। এই যে দিন দিন এআই এর ব্যবহার বাড়ছে এবং ভুল তথ্য, ভুয়া ছবি, ডিপফেক ভিডিও ছড়িয়ে পড়ছে, এসবের ক্ষেত্রে আসলে সাধারণ মানুষ কিভাবে সচেতন হতে পারে এবং তারা সত্য কোনটা মিথ্যা এর পার্থক্যটা কিভাবে বুঝতে পারবে? সত্য মিথ্যার পার্থক্য বোঝা এই মুহূর্তে সাধারণ মানুষের জন্য খুব টাফ। যেটা বললে তুমি, আমাদের জনসাধারণের বেশিরভাগই ইলিটারেটি বলা চলে। তো তাদের পক্ষে এআই এর মতো এরকমের একদম মানে আপডেটেড একটা টুল এত কিছু করতে পারে, তো কল্পনাতেও নেই এদের যে এআই দিয়ে এত কিছু করা যেতে পারে। তো এটা মনে হয় যে এক ধরনের সংকট তৈরি হয়ে গেছে অলরেডি আমাদের দেশে, এবং এই সংকটটা আরও কিছুদিন চলবে, যতদিন না পর্যন্ত একদম রুট লেভেল পর্যন্ত এই এআই এর ব্যবহার সম্পর্কে মানুষ জানতে পারবে, ততদিন এই সংকটটা চলবে। আরও গভীরও হতে পারে, আরও বড় দুর্ঘটনাও এই এআই দিয়ে ঘটাই ফেলা সম্ভব। তো রাষ্ট্রের কিছু দায়িত্ব আছে, রাষ্ট্রকে, যেহেতু এআই টুলস এখন ব্যবহৃত হতেই থাকবে, সামনে আরও বেশি এআই দিয়ে মানুষ অনেক রিয়েলিস্টিক কাজকর্ম করতে থাকবে, সেক্ষেত্রে রাষ্ট্রের যদি কোনো ইনিশিয়েটিভ নেওয়ার থাকে, নেওয়া উচিত এখনই, মানুষকে বোঝানো কোনটা এআই আর কোনটা রিয়েল সেটা বোঝানোর যদি কোনো থাকে। আমাদের মিডিয়ারও কিছু দায়িত্ব আছে, মিডিয়ারও উচিত মানুষকে সচেতন করার, এবং একটা সময় পর্যন্ত এই সংকট চলতে থাকবে, এবং এর মধ্যে যতটা সম্ভব মিডিয়া সহ রাষ্ট্রের উচিত হবে যে এই বিষয়গুলো সম্পর্কে মানুষকে সচেতন করা। ধন্যবাদ ভাই। থ্যাংক ইউ। তো দর্শক, এই ছিল ঢাকা এক্সপ্রেসের আজকের নিউজ রুম পর্যালোচনা। আপনাদের মাঝে আবারও ফিরব অন্য কোনো দিনে অন্য কোনো বিষয়ে কথা বলতে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, ঢাকা এক্সপ্রেসের সঙ্গেই থাকুন।